নমস্কার, আমি শবরী। আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে যে গল্পটি পাঠ করব সেটি লিখেছেন শ্রী বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়, আর গল্পের নাম ভয়ঙ্কর সেই রাতে। সেদিন সকাল থেকেই আকাশটা কালো মেঘে ঢাকা ছিল। ঝিরঝিরে বাতাসের সঙ্গে টুপটাপ বৃষ্টি পড়ছিল। যাচ্ছিলাম কৃষ্ণনগর থেকে বেথুয়া ডহরি। বিকেলের বাসে যাওয়ার সময় আচমকা কোথা থেকে আছড়ে পড়ল ঝড়, আর সেই সঙ্গে সিংহ গর্জনের মতো গুরুগম্ভীর মেঘের আওয়াজ, বিদ্যুতের ঝলকানি এবং এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি। বাসের চলার গতি ঝড়ের দাপটে কমাতে বাধ্য হয়েছে ড্রাইভার। বসে বসে বুঝতে পারছি যে কোনো সময় বাস আটকে যেতে পারে রাস্তায়। এই ঝড়ে দু চারটে গাছ উপড়ে গিয়ে রাস্তা আটকেও দিতে পারে। হঠাৎ কানে এলো, বেথুয়া ডহরির মোড়ে কে নামবেন? কন্ডাক্টরের ডাক। আমি ব্রিফকেসটা হাতে নিয়ে গেটের কাছে দাঁড়ালাম এবং একটু পরে একমাত্র আমি একাই বাস থেকে নামলাম। বাস চলে যাবার পর অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম জনমানবহীন জায়গায় একটা সজনে গাছের তলায় দাঁড়িয়ে একমাত্র জীবন্ত প্রাণী আমি। বাজারের মধ্য দিয়ে রিক্সা স্ট্যান্ড পেরিয়ে আমাকে মাস্টারমশাই শচীন দত্তর বাড়িতে পৌঁছতে হবে। বাসটা যেদিকে এগিয়ে গেল সেই দিকেই আমি এগিয়ে চললাম। বিদ্যুতের চমক ছিটকে পড়েই পরপর দুটো বাজ পড়ল কাছাকাছি। কাঁপুনিটা বেড়ে গেল। সাহস সঞ্চয় করে ব্রিফকেসটা মাথায় চাপিয়ে এক হাঁটু জলের মধ্যে কোনো রকমে এগিয়ে চললাম। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার পথ চলার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। হঠাৎ একটা পেঁচার কর্কশ শব্দে সমস্ত পরিবেশটা কেমন যেন থমথমে করে দিল। আমার মনে হতে লাগলো আমার সঙ্গে কেউ যেন হেঁটে চলেছে আমারই পাশাপাশি। বিদ্যুতের ঝিলিক চমকে উঠল আবার। সেই ক্ষণস্থায়ী আলোর মধ্যে আমি দেখলাম অস্পষ্ট এক ছায়ামূর্তি। সমস্ত দেহটা ভয়ে কেঁপে উঠল। কাঁপুনিটা সেই মুহূর্তে অসম্ভবভাবে বেড়ে গেল। আমার বেশ মনে আছে, আমি ছোট ছেলের মতো মা বলে ডেকে উঠে ভয়ে কুঁকড়ে এক হাঁটু জলের মধ্যে পড়ে গেলাম। ঠিক তক্ষুনি সেই গলাটা শুনলাম, ভয় নেই, আমি আপনার পাশেই আছি। তাড়াতাড়ি মনে সাহস এনে উঠে পড়লাম। কে কথা বললেন? আমার কাছে আসুন, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। কোথাও এতটুকুও কোনো শব্দ নেই। সেই নির্জন প্রান্তরে একা এবং অসহায় অবস্থায় দাঁড়িয়ে শুধু আমার হৃৎপিণ্ডের ধুক ধুক আওয়াজ শুনতে পেলাম। রাত কত জানি না, মাথার ওপর দিয়ে আবার একটা পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল। সেই মুহূর্তে আবার শুনতে পেলাম, ভয় নেই, সামনের দিকে এগিয়ে চলুন, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। আমি চলতে লাগলাম নির্ভয়ে, কিন্তু আবার আমাকে থামতে হলো সেই দৈববাণীর আদেশে। দাঁড়ান, আর এক পাও এগোবেন না, সামনেই আছে একটা খাল, অন্ধকারে দেখা যাচ্ছে না। বাঁদিকে ঘুরে একটা সাঁকো পাবেন, সেই সাঁকোর ওপর দিয়ে ওপারে চলে যান, আমিও যাচ্ছি। দম দেওয়া পুতুলের মতো আমি বাঁদিকে ঘুরেই হাতড়াতে একটা বাঁশের ওপর হাত পড়তেই বুঝলাম সাঁকো। কোনো রকমের সন্তর্পণে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে চলে গেলাম ওপারে। আবার ধমকের সুরে আদেশ হলো, এক্ষুনি সামনের দিকে চলে যান, নইলে আমার সাধ্য নেই যে আপনাকে বাঁচাবো। নিমেষে ছুটে চললাম সামনের দিকে এবং কিছু দূর গিয়ে কোনো সারা শব্দ না পেয়ে ক্লান্ত দেহ নিয়ে সেইখানে বসে পড়লাম। বসে পড়েছি বলেই বোধহয় আর উঠতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো আমাকে হবেই। সমস্ত ক্লান্তি আর যন্ত্রণাকে ভুলে গিয়ে উঠে দাঁড়ালাম। খুব কাছ থেকেই স্পষ্ট শুনলাম, ভয় নেই, আমি কাছেই আছি, এই মাঠ পার করে দিয়েই আমি ফিরব। সামনের দিকে আরও কিছুটা গেলেই শহরের রাস্তা। কাকুকে বলবেন শানু সেদিন কোনো দোষ করেনি, শানু ভালো আছে। কিভাবে যে শহরের রাস্তায় সেদিন পৌঁছেছিলাম আজ আর মনে নেই। মাস্টারমশাইয়ের বাড়ি পৌঁছে দিয়েছিল এক দোকানদার। মাস্টারমশাই আমার মুখে সমস্ত কিছু শুনে বলেছিলেন সেই বাসের কন্ডাক্টর ভুল করে যে জায়গাটায় আমায় নামিয়ে দিয়েছিল আসলে ওই জায়গার চারপাশে ভাগাড় আর স্থানীয় শ্মশান। পরাণ মণ্ডলের খাল এখানকার সবাই চেনে এবং নামটা শুনে সকলেই আঁতকে ওঠে।
আমি বললাম সেই অস্পষ্ট ছায়ামূর্তির কথা। সে আমায় খালে নামতে নিষেধ করে একটা বাঁশের সাঁকোর ওপর দিয়ে যেতে বলেছিল। মাস্টারমশাই বললেন, আপনি দেখেছিলেন সেই ছায়ামূর্তিকে? আমি বললাম, হ্যাঁ, মাঠ পেরিয়ে শহরের রাস্তায় পৌঁছবার আগে সে বলেছিল কাকুকে বলবেন শানু সেদিন কোনো দোষ করেনি, শানু ভালো আছে। মাস্টারমশাই চিৎকার করে কোকিয়ে কেঁদে উঠে বললেন, শানুই কথা বলেছে। আমি অবাক হয়ে ফ্যাল করে মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে কেমন যেন বোবা হয়ে গেলাম। মাস্টারমশাই বলে চললেন, শানু আমার দাদার ছেলে। ও তখন খুব ছোট যখন আমার দাদা মারা যান। সেই থেকে শানুকে আমি ছেলের মতো করে মানুষ করেছি। সঙ্গদোষে ও মাঝখানে খারাপ হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন ওর অন্তরঙ্গ দুজন বন্ধু এসে আমার কাছে বেশ কিছু অভিযোগ করে। আমি আর কোনো কিছু বিবেচনা না করে প্রকাশ্য রাস্তায় 2-4 ঘা চড়থাপ্পড় মেরে বলেছিলাম, আর বাড়ি ঢুকবি না। শানু আমার কথা শুনেছিল, আর বাড়ি ঢোকেনি। দুদিন কোনো খোঁজ না পেয়ে পাগলের মতো চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে ওকে যখন পেলাম, তখন ওর শরীরের অনেকটা অংশই শকুনে খেয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেললাম গল্পটি শুনে। এ কেমন ঘটনা! শানু মনে প্রাণে তার কাকুকে এতটাই ভালোবাসতো যে আজ কাকুর অতিথিকে সে বাঁচিয়ে দিয়ে গেছে।